স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছি আমি আসমাতুলি। আজ থেকে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনা টিকাদান কার্যক্রম। এরপর সংরক্ষণের সুবিধা প্রাপ্ত 21 জেলায় পৃথক কেন্দ্র থেকে দেয়া হবে এই টিকা। বুধবার অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে শুরু হবে এই টিকা কার্যক্রম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 12 থেকে 17 বছর বয়সীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষামূলকভাবে স্বল্প সংখ্যক শিশুদের দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন। বুধবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে আমরা এই টিকা কাজটা একটা টেস্ট রান শুরু করব। মহাপরিচালক জানান পরীক্ষামূলকভাবে প্রায় 100 জনকে টিকা প্রয়োগ করার পর 10 থেকে 14 দিন পর্যবেক্ষণে থাকবেন শিশুরা। সফল হলে পরবর্তীতে 30 লাখ শিশু পাবে ফাইজারের ভ্যাকসিন। 10 থেকে 14 দিন পর্যবেক্ষণ করব শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। তার পরবর্তীতে ঢাকায় আমরা বড় আকারে এই টিকা কার্যক্রমটা শুরু করব। দ্বিতীয় ধাপে দেশে 21টি জেলার পৃথক কেন্দ্রে ভ্যাকসিন পাবে 12 থেকে 17 বছর বয়সী শিশুরা। নিবন্ধন প্রক্রিয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের হাতে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 17 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 518 জন। আর 24 ঘন্টায় শনাক্তের হার 2.34%। সরকারি হিসেবে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 27,730 জনের এবং শনাক্ত হয়েছে 15,64,019 জন। এদিন সুস্থ হয়েছেন 505 জন এবং এখন পর্যন্ত সুস্থ 15,25,673 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিকে নমুনা সংগ্রহ করা হয়েছে 21,986টি। এখন পর্যন্ত 15.61% শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনে সুস্থ হয়েছে 97.54% এবং মারা গেছেন 1.77%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আসবেই। এর জন্য নিয়মিত নদী ড্রেজিং এবং বন্যা সহনশীল অবকাঠামো নির্মাণের উপর গুরুত্ব দেন তিনি। বুধবার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শালি জয় রিপোর্ট। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজন করে এই আলোচনা সভার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে, যেন বন্যার সময় পানি ধারণ ক্ষমতা বাড়ে বা বৃষ্টির পানি আমরা ধরে রাখতে পারি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল ক্ষমতায় থাকুক আর না থাকুক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে এসে দাঁড়ায়। এ সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, 70 সালের নির্বাচনের আগে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গবন্ধু নির্বাচনের কাজ ফেলে উপকূলীয় অঞ্চলে ছুটে গিয়েছিলেন মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালাতে। 1991 সালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা স্বচক্ষে দেখেছি। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। দুর্ভাগ্যের বিষয়, তখনকার বিএনপি সরকারের কাছ থেকে কোনো সাড়াই পাওয়া যায়নি এবং তারা জানেই না যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির বিস্তারের ফলে এখন দুর্যোগের আগাম বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে এখন দুর্যোগে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
জামিন প্রাপ্য হলেও সরকার খালেদা জিয়াকে কেন জামিন দিচ্ছে না এই প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, একাধিক জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দেশে সম্ভব নয়, ফলে চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার কথাই বারবার বলছেন। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। গেল কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসনের শরীরের তাপমাত্রা কিছুটা বাড়তি ছিল, যে কারণে মঙ্গলবার বিকেলে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে আনেন তার পরিবারের সদস্যরা। তার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত দেয়। সকালে ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়ার রোগের সুচিকিৎসা করার মতো সুবিধা বাংলাদেশের কোনো হাসপাতালে নেই। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তার ব্যবস্থা নিতে চান। কিন্তু তারাই কিন্তু বারবার করে বলেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলো চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। আপনার যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেন্টারগুলো আছে, অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। তাদের নেত্রীকে যে মামলা দেয়া হয়েছে, একই ধরনের মামলায় অভিযুক্ত অন্য রাজনীতিকরা জামিনে মুক্ত, কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না। আলোচনা সভায় এই দাবিটিও তোলেন বিএনপি মহাসচিব। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়ার তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন হবে নাই বাইরে, আমি জানি, তাহলে তাকে দিচ্ছেন না কেন? করোনা পরবর্তী ধকলের জেরে নানা শারীরিক জটিলতা নিয়ে খালেদা জিয়াকে গেল এপ্রিলের 27 তারিখে ভর্তি করা হয়েছিল এভার কেয়ার হাসপাতালে। জটিলতা বাড়ায় সেবার সিসিইউতে নিতে হয় তাকে। প্রায় 2 মাস সিসিইউতেই চিকিৎসা নেন। বাড়ি ফেরেন 19 জুন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির নীতি রাষ্ট্রঘাতী নীতি। জনগণের রায় যাই হোক, শেখ হাসিনার মেনে নেওয়ার সাহস আছে, কিন্তু তারা কেন ঘুমটা পড়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আসেন? বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা 4 লেন প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 369 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ দেখতে এসে সমসাময়িক বিষয় নিয়ে কাদের বলেন, বিএনপির রাজনীতি লুটপাটের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে। জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনা আছে। প্রেম করে বিয়ের 1 বছর পার না হতেই স্বামীর নির্যাতনে এখন মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছেন লাবণ্য। যৌতুকের টাকার চাপে শেষ পর্যন্ত নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অন্তঃসত্ত্বা স্ত্রী। বর্তমানে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন লাবণ্য। নির্যাতনকারী স্বামী শাহিন আলম ও তার পরিবারের শাস্তি চেয়েছেন লাবণ্যের বাবা মা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। মাত্র 17 বছর বয়সে জীবন শেষ করে দিতে চেয়েছেন সুরাইয়া ইয়াসমিন লাবণ্য। অভিযোগ, বিয়ের 1 বছর না যেতেই স্বামীর যৌতুক না দিতে পেরে আত্মহত্যার পথ বেছে নেন এই স্ত্রী। নিজের শরীর আগুনে ঝলসে দিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মানায় চলতে চলতে আজকে আমার মেয়ে মৃত্যুর দিকে চলে গেছে। ও মানাইতে ও কেন মৃত্যুর দিকে চলে গেল? আমি তাদের বিচার চাই। যে মানুষ এখন সংসার গুছাইতে পারে নাই, সেই মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে।
অথচ গত বছর নভেম্বরে ভালোবেসে বিয়ে করেন শাহিন আলম ও লাবণ্য। অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি 2 লাখ টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে চাপে রেখেছিলেন স্বামী শাহিন সহ শ্বশুরবাড়ির লোকজন। এরই মধ্যে সন্তান সম্ভব হলেও এতটুকু সহানুভূতি মেলেনি। শেষ পর্যন্ত লাবণ্যের ঠাঁই হয় বাপের বাড়ি। সেখানে থাকা অবস্থায়ও ফোনে স্বামী যৌতুক দাবি করলে গত 9 অক্টোবর সন্ধ্যায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এই তরুণী। আমার মেয়ের শেষ বক্তব্য একটা জিনিস, যে বাবা তুমি ওকে ছাইড়ো না, যাই কিছু করো তুমি কোনো অবস্থাতে তাকে মাফ করো না। আমার মেয়েও এখনো কিন্তু তার আত্মবিশ্বাস সে বাঁচবে, কিন্তু আমরা তো জানি তার অবস্থান কি। অভিযোগ সম্পর্কে কথা বলতে চেষ্টা করলে স্বামী শাহিনের 2টি নাম্বারই বন্ধ পাওয়া গেছে। তবে ফোনে শাহিনের বাবা আবু তাহের জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন, বিস্তারিত কিছু জানেন না। ও বলে কিসের জন্য আগুন দিছে শরীরের মধ্যে। আপনার বৌমা? জি, বৌমায় আগুন দিছে শুনছি, এই কথাটা আর কি। 2 লাখ টাকা যৌতুক চাইছে আপনার ছেলে? না, এটা আমি জানি না, তবে আগুন লাগাইছে কথাটা আমি শুনছি। সুরাইয়া ইয়াসমিন লাবণ্যের বাড়ি নেত্রকোনার কলমাকান্দার গাখাজোড়া এলাকায়, আর বিয়ে হয় ময়মনসিংহের ধোবাউড়ার খাগড়া এলাকায়। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি স্থানীয় থানায়। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। 6 মাস ধরে কারখানার তরল বর্জ্যে আর বৃষ্টির পানিতে ডুবে আছে রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকা। এখানকার রাস্তায় ময়লা আবর্জনা আর খানাখন্দে ভরা। শ্যামপুর কদমতলী শিল্প মালিকদের অভিযোগ, এ কারণে 30% কারখানা বন্ধ রয়েছে, আর 70% কারখানার পণ্য পরিবহন বড় ঝুঁকিতে। এসব সমস্যার সমাধানে 50 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। দেশের ঐতিহ্যবাহী শিল্প কারখানার বেশিরভাগই রাজধানীর শ্যামপুর কদমতলী ডিএসসিসির 58 ও 59 নম্বর ওয়ার্ডে। এখানকার 218টি ছোট বড় শিল্প কারখানার অধিকাংশ প্রতিষ্ঠানের পণ্যের প্রসার ঘটেছে গ্রাম থেকে শহর ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শ্যামপুর কদমতলী শিল্প মালিক সমিতির অভিযোগ, এই খাত থেকে বাংলাদেশ বছরে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করছে, অথচ এখানকার রাস্তা ও ড্রেন সংস্কারে সিটি কর্পোরেশন উদাসীন। এছাড়া কিছু শিল্প কারখানার অব্যবস্থাপনার কারণে এখানকার অভ্যন্তরীণ বেশিরভাগ সড়কের যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ড্রেনগিনি পরিষ্কার থাকলে, পরিষ্কার করে স্ল্যাবগিনি লাগাইলে এই ভোগান্তিকে এর ভুক্ত হইতো না। পানির কারণে মানুষ মিল ফ্যাক্টরিতে আসা যাওয়া করতে পারতেছে না, সবকিছু উন্নয়ন থেকে ব্যাহত হচ্ছে। সরজমিনে দেখা গেছে প্রতিটি কারখানার সামনের রাস্তায় নালায় তরল বর্জ্যের স্রোত। তরল বর্জ্যের পানিতে কদমতলী স্টিল মিল, গাজী ট্যাঙ্ক, এইচআরসি রোলিং মিলস এবং ওষুধ শিল্প প্রতিষ্ঠান এরিস্টো ফার্মার চারপাশ ডুবে আছে। এছাড়া বেশিরভাগ সড়কের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে রাস্তায় উপচে পড়ছে পয়ঃবর্জ্য। ডিএসসিসির সহযোগিতা না পেয়ে নিজেরাই চাঁদা তুলে এসব সমস্যার সমাধান করছে বলে জানায় মালিকরা। এখানে কিন্তু সিটি কর্পোরেশনের কিছু নিয়মকানুন এবং তাদেরও দায় দায়িত্ব কিছু থাকে, কিন্তু তারা আসলে অদ্যবধি দুর্ভাগ্যবশত কি বলবো, দুর্ভাগ্যের বিষয় আমাদের যে কাউন্সিলর উনি তো অ্যাক্টিভ না, এ ব্যাপারে কোনো খবর আনে না, কোনো আসেও না, দেখেও না কি হইতেছে। তবে ডিএসসিসি মেয়র জানালেন, এসব সমস্যা সমাধানে আরো 6 মাস অপেক্ষা করতে হবে। এরই মাঝে সেখানে আমরা প্রায় নিজস্ব অর্থায়নে 50 কোটি টাকার আমরা প্রকল্প নিয়েছি, যাতে করে আমরা সেই পানি নিষ্কাশন বুড়িগঙ্গা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, কিন্তু এটা সময় সাপেক্ষ, আমাদের দরপত্র চলমান আছে। মেয়র জানান, এই শিল্পাঞ্চলের বৃষ্টির পানি আর ডাইং কারখানার বর্জ্য 13 নম্বর সড়ক দিয়ে বুড়িগঙ্গা গিয়ে পড়ত। শিল্পাঞ্চল ঘেঁষে পদ্মা সেতু রেলওয়ের প্রকল্পের কারণে এই পথ বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনাকালে যখন মানুষের আয় কমেছে, তখন বাজারে হু হু করে বাড়ছে নিত্য প্রায় সব পণ্যের দাম। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আন্তর্জাতিক বাজারের সামান্য প্রভাব থাকলেও এর জন্য বড় দায় সুবিধাভোগী ব্যবসায়ীদের কারসাজি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, অসাধু ও অতি মুনাফাকারী ব্যবসায়ীদের ধরতে জোর দেওয়া হচ্ছে বাজার তদারকির। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান।
নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবাই যেন আতঙ্কে নিত্যপণ্যের বাজার নিয়ে। চাল, তেল কিংবা ডাল ছাড়াও এ তালিকায় নতুন যুক্ত হয়েছে পেঁয়াজ, চিনি, আটা, ময়দা, মুরগি, ডিম সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। এছাড়া বেড়েছে সাবান ও টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে 2020 সালের মার্চ মাসে করোনা শুরুর আগে মোটা চালের যে দাম ছিল তা এই সময়ে এসে বেড়েছে অন্তত 31.5%। এছাড়া খোলা আটার দাম বেড়েছে 20%, ময়দা 33%। 1 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির দর বেড়েছে 19%, মোটা দানার মসুর ডাল 30% ও গুঁড়া দুধের দাম 13% বেড়েছে। বিপরীতে সরকারি হিসেবে করোনাকালে মানুষের আয় কমেছে প্রায় 20%। এই সময় যদি দ্রব্যমূল্যের দাম এভাবে আপ ডাউন করে তাহলে সবাই তো অবশ্যই অসুবিধা হয়। সয়াবিন তেলের রেটটা একটু বেশিই বাড়ছে, কিন্তু অন্যান্য জিনিসের রেট একটু বেড়ে গেছে। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে, তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তোমার বাড়েনি। বাজারে গেল সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কোনো উপলক্ষ ছাড়াই ব্রয়লার মুরগির কেজি 180 টাকা ছুঁয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে বাজার কারসাজি ঠেকাতে সরকারের জোর তৎপরতা প্রয়োজন। তদারকি করলেও বাজারে জিনিসের দামটা একটা পর্যায়ে আসবে বলে আমরা মনে করি, এবং সরকার কিছু কিছু ভর্তুকি দিতে হবে এবং কিছু কিছু আইটেমের উপরে যাতে শুল্ক যাতে রেট দেওয়া হয় অর্থাৎ শুল্ক যাতে প্রত্যাহার করা হয়, এইটাও সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন দাম বাড়ার পেছনে করোনাকালে সরবরাহ বাধাগ্রস্ত হওয়া, উৎপাদন কম, জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধি সহ ব্যবসায়ীদের মজুত প্রবণতাও বড় কারণ। এমন বাস্তবতায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চিনি ও তেল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বলছে জোর দেয়া হচ্ছে বাজার তদারকিতেও। প্রতি মুনাফার জন্য অনেকেই এই দামটা বৃদ্ধি করে দেয়, সমস্যা হচ্ছে, এবং সেগুলো বিশ্লেষণ করেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সেক্ষেত্রে নিত্যপণ্যের যে দাম সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি আশা করছি। ভোক্তাদের অভিযোগ, বাজারে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও সরকারের দিক থেকে অসহায় মানুষদের জন্য কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কুমিল্লায় কোরআন অবমাননা সংক্রান্ত খবর সরকারের দৃষ্টিগোচর হয়েছে ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ বিষয়ে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অনুরোধও জানান তিনি। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কুমিল্লা যেটা সংগঠিত হয়েছে এটা সাম্প্রদায়িক অপশক্তিরই এটা কাজ। এই ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। কুমিল্লা পূজা মণ্ডপে গুজব রটিয়ে কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এর আগে একই পূজা মণ্ডপ পরিদর্শনে এসে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, এবারের পূজা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর হয়ে উঠেছে। এ সময় নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান অতিথিরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। বুধবার রাতে মহা অষ্টমীর দিনে রাজধানীর বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে নির্ভয়ে পূজা উদযাপনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। এটা এমন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে যেখানে সমস্ত ধর্মের মানুষ এই পূজাটা উপভোগ করে, এই আনন্দটা উপভোগ করে। কুমিল্লায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সারা বাংলাদেশেই একটি কুচক্রী মহল গুজব রটিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, এই সুনাম নষ্ট করার একটি অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। সকল ধর্ম মিলে এই দেশটাকে সোনার বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধুর যে আদর্শকে আমরা বাস্তবায়ন করব, সেটি আমি অনুরোধ করব। আজকের এই শারদীয় পূজার সকলকে অনুরোধ করব, 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করব আমরা পরিষ্কার। শারদীয় পূজায় এই হবে আমাদের অঙ্গীকার। সার্বজনীন উৎসবে সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনার যে মনোবল টিকে আছে বাংলাদেশে তা কেউ বিনষ্ট করতে পারবে না বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে রাজধানীর স্বামীবাগের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এর আগে সন্ধ্যায় 121 বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দিরটিতে সস্ত্রীক উপস্থিত হন তিনি। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে ব্যাধি ও সাম্প্রদায়িকতাহীন একটি জনপদের প্রার্থনা করা হয় ব্রহ্মনাথ আশ্রমে। প্রতিমা দর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিক্রম দোরাইস্বামী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্রের পথে যে অবিচল পথ চলা তা আগামীতেও অব্যাহত থাকবে এমন আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। ভারত ও বাংলাদেশ উন্নয়নের পথে একসঙ্গে চলার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের অবশ্যই ঘৃণা সৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের জনগণের কল্যাণের পথে চলতে হবে। শারদীয় দুর্গা উৎসব আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরার সুযোগ এনে দিয়ে, যা আমাদের উন্নয়নের জন্য প্রয়োজন। আমি আপনাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। এবারে আন্তর্জাতিক। বেড়েই চলেছে মিয়ানমার সেনাবাহিনীর সাথে জান্তা বিরোধী বিদ্রোহীদের সংঘাত। শনিবার থেকে চলা সংঘর্ষে 88 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। সেনারা সাগাইং অঞ্চলে অভিযান শুরু করলে প্রতিরোধ যোদ্ধাদের সাথে বাধে সংঘর্ষ। এতে প্রাণ হারান বহু সেনা। 2021-এর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। ধরপাকড় চালায় সুচির দলের নেতাকর্মীদের উপর। অন্যদিকে জান্তা সরকারের বিরুদ্ধেও সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বিদ্রোহীরা। এর জেরে গেল সেপ্টেম্বরেই নিহত হয়েছেন 1560 সেনা সদস্য। যদিও এসব তথ্যকে ভিত্তিহীন বলে নাকচ করেছে জান্তা সরকার। আজ মহানবমী। বিহিত পূজা আর অঞ্জলির মধ্য দিয়ে শুরু হবে নবমীর সকাল। পরে ভক্তদের দেয়া হবে অঞ্জলি। প্রধান পুজো অনুষ্ঠিত হওয়ার পর মহানবমীর মাহাত্ম্য বর্ণনা করবেন প্রধান পুরোহিত। বিজয়া দশমীতে দেবী ফিরবেন কৈলাসে। আজ তাই প্রাণ ভরে দুর্গা মাকে দেখতে মণ্ডপে মণ্ডপে ঢু দেবেন ভক্তরা। তাদের প্রার্থনাতে রয়েছে বিশ্ববাসীর সুখ, সমৃদ্ধি আর করোনা থেকে মুক্তি। দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতায় দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। সাধারণ মানুষের মতো তারকাদেরও পূজা নিয়ে থাকে আলাদা প্রস্তুতি। তারকারা কে কিভাবে কোথায় পূজা উদযাপন করবেন তা নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, বাপ্পি কিংবা ওপারের কৌশানী এবারের পূজায় কি করছেন সে গল্পগুলোই জানাবো ফাতেমা কাউসারের প্রতিবেদনে। করোনার কারণে ঘরবন্দি কেটেছে গেল বছরের পূজার দিনগুলো। চাইলেও মনের মতো করে পুজোর আনন্দে মাততে পারেননি অনেক তারকা। তবে এবার প্রেক্ষাপট বদলেছে। তাই তো ছোটবেলার শৈশব কৈশোরের নানা স্মৃতি মিশে থাকা গ্রামে পুজো কাটানোর সিদ্ধান্ত বিদ্যা সিনহা মিমের। একটা মজা ছিল, লাইক আমাদের পার্সোনাল একটা নৌকা থাকতো, বড় নৌকাগুলো, ওখানে আমাদের পরিবারের সবাই থাকতো অ্যান্ড হচ্ছে সাথে সাথে 7টা চক্কর দেওয়ার পর দেন বিসর্জন হতো। তো এইটা আমি অনেক এনজয় করতাম।
গেল বছর পুজোতে মাকে হারিয়ে অনেকটাই দিশেহারা ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তবে এবার ঠিকই দুর্গাপুজোয় মেতেছেন অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে যাবেন গ্রামের বাড়ি বগুড়ায়। গতবার তো মা গত হয়েছিলেন বিধায় আমাদের কোনো কিছুই করা হয়নি, তো এইবার আসলে পূজা নিয়ে পরিকল্পনা বলতে গেলে একটু দেশের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে। শৈশবে বাপ্পির কাছে পুজো মানেই ছিল নাচ। তারকা হওয়ার পর নাচ করা না হলেও ঠিকই শুটিংয়ের ফাঁকে ঘুরে বেড়ান মণ্ডপে মণ্ডপে। 4 দিন আমি শুধু ভবঘুরের দিকে ঘুরতে থাকি। যদি আমার শুটিং না থাকে, আর যদি শুটিং থাকে, যেই লোকেশনে শুটিং থাকবে সেই লোকেশনে আমি অঞ্জলি নিব, সেই লোকেশনে আমি রাতটা কাটাবো খুব মজা করে। পুজো মানেই টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির কাছে ভারতীয় পোশাকে নিজেকে রাঙানো, হোক তা শাড়ি, সালোয়ার কিংবা লেহেঙ্গা। জানালেন পুজো উপলক্ষে হবু বর বনিকে কি দিয়েছেন আর কি পেয়েছেন। শুটিংয়ের মাঝখানে একদিন বেরিয়ে জাস্ট 2 ঘন্টার জন্য শপিং করে ওকে একটা খুব সুন্দর ইন্ডিয়ান পুরো ওয়্যার দিয়েছি। আর বাকি কিছু কেনার সময় পাইনি, কারণ তারপরের দিনই আমার ফ্লাইট ছিল ঢাকার। আর ও আমাকে 2টো খুব সুন্দর সালোয়ার গিফট করেছে এখনো অবধি। সবারই প্রত্যাশা এবারের পুজো সবার জন্য হোক আনন্দের, উৎসবের, উপভোগের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনের আদেশের দিন পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। কমিটির জন্য প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়ে পর্যালোচনা করে আগামী সপ্তাহে আদেশ দেবেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান। তবে আদেশের দিন তারিখ জানানো হয়নি। এর আগে সকালে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য হাইকোর্ট যে কমিটি গঠনের কথা বলেছেন, এর জন্য 2 সচিব সহ 3 জনের নাম পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন হাইকোর্ট। করোনা মহামারী সহ বিভিন্ন বাধা সত্ত্বেও গেল মাসে চীনের রপ্তানি ও আমদানি বাণিজ্যে পূর্বাভাসের চেয়েও বেশি প্রবৃদ্ধি হয়েছে। সেপ্টেম্বরে দেশটির রপ্তানি আয় পৌঁছেছে $30,570 কোটি। বিবিসি জানায় এই আয়ের পরিমাণ গেল বছরের একই সময়ের চেয়ে 28.1% বেশি। সেপ্টেম্বরে চীনের রপ্তানি প্রবৃদ্ধি আগস্টে 26% এবং অর্থনীতিবিদদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এ সময় কিছুটা ধীর গতি দেখা গেছে দেশটির আমদানিতে। গেল মাসে চীনা আমদানি 17.6% বেড়ে পৌঁছেছে $24,000 কোটি। এই প্রবৃদ্ধি আগস্টে 33%-এর চেয়ে কম। অক্টোবরে চীনের রপ্তানি মাঝারি আকারের ধীর হবে এবং ডিসেম্বরে প্রায় 10% সংকুচিত হবে বলে ধারণা করছেন দেশটির অর্থনীতিবিদরা। অনুমোদনহীন 3টি ওভারসিজ এজেন্সির মাধ্যমে বিদেশে মানব পাচারকারী চক্রের মূল হোতা টুটুল ও তৈয়ব সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিল 5 থেকে 6 বছর যাবৎ। র্যাব জানায় শুধু বিদেশি মানব পাচারই নয়, এই চক্র চাকরি দেওয়ার নামেও অনেকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করেছে। আরও জানাচ্ছেন মাসুদ আলাবনী। থেমে নেই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মানব পাচার। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও সহযোগী তৈয়ব সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। এ সময় উদ্ধার করা হয় পাচারের শিকার হতে চলা 2 জনকে। এ বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে করা হয় সংবাদ সম্মেলন। র্যাব বলছে তাদের প্রাথমিক অনুসন্ধানে 50 জনের মতো নারী পুরুষকে সৌদি আরব, জর্ডান ও লেবাননে পাঠানোর খবর মিলেছে। পাসপোর্ট সহ হি ক্যানট মুভ, সে মুভ করতে পারবে না, তখন তাকে ইচ্ছা অনুযায়ী তারা ব্যবহার করে এবং কম দামে তারা তখন আবার ওই প্রক্রিয়া ওখানেও বিদেশে কিন্তু আরেকবার বিক্রির শিকার হয়। তিনি জানান নারী পুরুষ সবারই পাসপোর্ট ও মোবাইল সেসব দেশে যাওয়ার পর কেড়ে নেওয়া হয়। গৃহ পরিচারিকা হিসেবে বিক্রি করা হয় বেশিরভাগ নারীকে, যারা শিকার হন নানা নির্যাতনের। শুধু তাই না, তাদেরকে বিদেশে যাওয়ার পরে তারা কিন্তু অনেক অন্যায়ের শিকার হচ্ছে। চক্রটি চাকরি দেওয়ার নাম করেও 20 থেকে 25 জনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। 1 সপ্তাহ যোগাযোগ ছিল, একদিন মোটে যোগাযোগ করছে, এরপরে আর কোনো যোগাযোগ নেই। 3 লাখ টাকা দিছি, পাসপোর্ট দিছি, এখন পাসপোর্টও দেয় না, বিদেশেও পাঠায় না, আজকে 4 বছর চলে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্য দালালদের ধরতেও অভিযান চলছে বলে জানায় র্যাব। র্যাব 4 সারাশি অভিযান অব্যাহত রেখেছে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।
গোপালগঞ্জে অর্থের বিনিময়ে অফিসের মূল ভলিউম জমির দাগ নাম্বার বদলে অন্যকে জমি পাইয়ে দিতে সাহায্যের অভিযোগ উঠেছে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। আর এমন ঘটনার শিকার হয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মোহাম্মদ উলিউর রহমান। এখন মূল জমির মালিক তার জমির রক্ষায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আর এলাকাবাসী আতঙ্কিত নিজেদের জমি রক্ষায়। মুন্সি মোহাম্মদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ জেলার রেজিস্ট্রি অফিসে প্রতিদিন জমি বেচা কেনার 200 থেকে 300 দলিল করা হয়। ফলে জেলার 5 উপজেলা থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমায় এই অফিসে। কিন্তু রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে অফিসের মূল ভলিউমে জমির দাগ নম্বর পাল্টে ফেলার অভিযোগ উঠেছে। মুকসুদপুর উপজেলার আকতিয়া গ্রামের মোহাম্মদ উলিউর রহমান মিয়ার পূর্বপুরুষ 1923 সালে মুকসুদপুরের ছোট বনগ্রাম মৌজার 64 দাগের 1 একর জমি ক্রয় করেন। এরপর থেকে তারা ওই জমিটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু অর্থের বিনিময়ে জেলা রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় মূল ভলিউম বই সহ অন্যান্য ডকুমেন্টে জমির 64 নম্বর দাগ পরিবর্তন করে সেখানে 108 নম্বর দাগ বসিয়ে নকল কাগজপত্র তৈরি করে দেন প্রাদুত কুমার শিকদার ও তার ভাইদের। এরপর থেকে ওই নকল কাগজপত্রের জোরে মূল মালিককে হটিয়ে জমি দখলের জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছেন তারা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলে পিবিআই ও সিআইডির তদন্তে ভূমি রেজিস্ট্রি অফিস থেকে দাগ নম্বর পরিবর্তনের সত্যতা উঠে আসে। বলিয়াম বইতে 64 কাইটে 108 দাগ বসাইয়া সৈমরি নকল উঠাইয়া জমি বেদখল করার জন্য আমার হুমকি দিছে। আমার এই সম্পত্তি আমার দাদার ছিল, দাদা বিক্রি করছে অলিমিয়ার কাছে। অলিমিয়াই এই প্রকৃতি সম্পত্তির মালিক। জমির মালিক সমস্যা সমাধানের জন্য আদালতে দৌড়ে বেড়াচ্ছেন। ন্যায় বিচার ও দ্রুত দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। তবে অভিযুক্ত প্রাদুত কুমার শিকদার ও তার ভাইরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। রেজিস্ট্রিতে কি কইরা কাইটা কুইটা করছে, এখন অলিমিয়ার জমি অলিমিয়া ফেরত পাক। জমি যার জমি সে বুঝে পাক। ভূমি রেজিস্ট্রি অফিসের এমন কর্মকাণ্ডে এলাকার অন্যান্য জমির মালিকরাও তাদের সম্পত্তি রক্ষায় আতঙ্কিত হয়ে রয়েছে। তো অনেক আগের, আমি কিভাবে বলবো যে কিভাবে করা হলো এটি? ওই অভিযোগ আনেন, তারপর আমরা বলবো। কাগজপত্রে জমির দাগ নম্বর পাল্টে যাবার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি রেকর্ড কিপার। তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার রেজিস্ট্রার। ভুক্তভোগী আমার কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়, অবশ্যই আপনাদের আমি এনশিওর করতেছি এ ব্যাপারে সুষ্ঠু তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের কৃষকরা। আবহাওয়ায় অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশাও করছেন তারা। আগাম সবজি চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরে প্রতি বছরই রেকর্ড পরিমাণ সবজি উৎপাদন হয়। এখানকার উৎপাদিত সবজি দেশের মোট চাহিদার 65% যোগান দেয়। বর্তমানে এ জেলার চূড়ামনকাটি, বাড়িনগর, হৈবতপুর সহ বিভিন্ন ইউনিয়নের মাঠ জুড়ে এখন শীতের সবজি। শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক সহ নানা ধরনের সবজিতে ভরা ক্ষেত। পরিচর্যায় ব্যস্ত কৃষকরাও। আর আগাম কিছু কপি লাগাইছি উচ্চ দাম পাওয়ার জন্য। আকাশ ক্লিয়ার যায় তাহলে ফসল ভালো হবে, আর আকাশ ক্লিয়ার না গেলে ফসল ভালো হবে। 1 মাস পর থেকে আমরা বেচা কিনা পাবো বা আমাদের আশা করি যে আমাদের কিছু লাভ হবে। কৃষকরা জানান, বৃষ্টিতে এবছর সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতেই আগাম শীতকালীন সবজি আবাদ করছেন তারা। বাজারে দাম চড়া থাকায় খুশি কৃষকরা। এখন শীতকালের জন্য ফুলকপি, বাঁধাকপি দেখা যাচ্ছে, পালং শাক থাকবে, সিম থাকবে। বাজারজাত ভালো, 35 টাকা 32 টাকা কেজি পাচ্ছি। কিছুদিন আগে 40 টাকা পাইছি। শীতকালীন সবজি চাষে কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে আর্লি যে উইন্টার যে সমস্ত ভেজিটেবলগুলো আছে, এগুলো আমরা কৃষকদেরকে যাতে উৎপাদন করে বেশিভাবে, এই জন্য আমরা ওনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এই যে আগাম শীতকালীন সবজি, এটা হাই ভ্যালু ক্রপ বা উচ্চমূল্যের ফসল। এই উচ্চমূল্যের ফসল যাতে নিরাপদভাবে উৎপাদন করতে পারে, সেজন্য আমরা কৃষি বিভাগ সর্বক্ষণিক তাদের পাশে আছি। কৃষি বিভাগের হিসেবে যশোর জেলায় এবার প্রায় 20 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নরওয়েতে বুধবার হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী অসলো থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী কংসবার্গ শহরে তীর ধনুক নিয়ে এক ব্যক্তি হামলা চালালে ৫ জন নিহত হন। আহত হয়েছে আরও অন্তত ২ জন। রয়টার্স জানায় বুধবার স্থানীয় সময় ৬:৩০টার দিকে শহরের পশ্চিমে একটি সুপার মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কী উদ্দেশ্যে সে হামলা চালিয়েছিল সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সে আরও অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। ওই এলাকার বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। টি-20 বিশ্বকাপের আগে আজ দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আয়ারল্যান্ড অবশ্য তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার সাথে সহজ জয় পেয়েছে। এর আগের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ দলের জয়ের পাল্লা ভারী। তবে আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলার দল নয়। যে কোনো মুহূর্তে যে কোনো দলকে ঘায়েল করতে পারে আইরিশরা। তবে বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে দলটি। বাংলাদেশ দল হিসেবে গুরুত্বের সাথে দেখছে আয়ারল্যান্ডকে। যদিও ম্যাচটি নিছক প্রস্তুতি, তবুও নিজেদের ঝালাই করে নেয়ার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে দুপুর 12টায়। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বপ্ন অধরাই থাকলো জামাল তপুদের। নেপালের বিপক্ষে মাস্ট উইন ম্যাচ ১-১ সমতায় শেষ করে আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত হলো নেপালের। মালদ্বীপ থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশের মাস্ট উইন ম্যাচ, নেপালের দরকার ড্র, এমন সমীকরণ সামনে রেখে হাই ভোল্টেজ ম্যাচে ৪ পরিবর্তন অস্কারের স্কোয়াডে। ফরমেশন ৪-৪-২। স্ট্রাইকিং এ সুমন রেজায় আস্থা কোচ অস্কারের। সেই আস্থার প্রতিদান ম্যাচের ৮ম মিনিটেই দিয়েছেন এই তরুণ। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার বাংলাদেশের স্ট্রাইকার সুমন রেজা। বা প্রান্তে প্রতিপক্ষের বক্সের বাইরে ফাউলের শিকার হন রাকিব। ফ্রি কিক পায় বাংলাদেশ। জামালের নেয়া ফ্ল্যাট ফ্রি কিক থেকে হেডে দলকে ১-০ গোলের লিড এনে দেন সুমন রেজা। সুমন বক্সের ভেতর ঢুকে পড়েছেন, একা আছেন ইব্রাহিম। প্রথমার্ধে বাংলাদেশ বেশ কিছু কাউন্টার অ্যাটাকে গেলেও দুর্বল ফিনিশিং এ তা আর ধোপে টেকেনি। উল্টো দুই উইং দিয়ে নেপালের সাজানো আক্রমণ বারবার বাংলার রক্ষণে ধরিয়েছে কাঁপন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। রিফ্লেক্টেড, যদিও বল পজিশন পেয়ে গেছে নেপাল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় নেপাল, কিন্তু বাংলার ওয়াল জিকোতে বাধা পড়ে সব আক্রমণ। ৫৫ মিনিটে ভালো সুযোগ হারায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে 1-1-এ নেপালের গোলরক্ষক কিরণ কুমারকে বিট করতে ব্যর্থ সুমন রেজা। সাম্প্রতিক সময় বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ম্যাচের ৭৮ মিনিটে বড় বিপত্তি বাংলাদেশের। রাকিবের ব্যাক পাস আয়ত্তে আনতে গিয়ে বক্সের বেশ বাইরে চলে আসেন জিকো। সেখানে প্রতিপক্ষের ফরওয়ার্ডের টাচে জিকোর হাতে বল লাগলে ফাউলের সাথে লাল কার্ড দেখেন বাংলার ওয়াল। ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। জিকো তার সাধ্যমতো সবটুকু করেছেন। ম্যাচের ৮৮ মিনিটে বাংলাদেশের বক্সে বিতর্কিত পেনাল্টি দিয়ে বসেন রেফারি আখরুল কিসকুলাব। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন অঞ্জন বিস্তা। জাজমেন্টটা প্রপার ছিল, ওপর দিয়ে গেছে অঞ্জন বিস্তা। ১-১ সমতায় খেলা চলে অতিরিক্ত সময়ের আরো ৬ মিনিট। শেষে ড্র হলে আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ। অঞ্জন বিস্তা এবং রেফারিকে বাংলাদেশি। নতুন ইতিহাসটা আর লেখা হলো না জামাল তপুদের। রেফারির একটি সিদ্ধান্ত তছনছ করে দিল বাংলাদেশ দলের স্বপ্ন, সঙ্গে লাখো কোটি ফুটবল ভক্তের হৃদয়। আর এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো সাফের ফাইনাল নিশ্চিত করল নেপাল। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। বাংলাদেশের সাথে মিল রেখে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতে পালিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। করোনা সংকটকে পেছনে ফেলে জার্মানি থেকে পূজা উৎসব নিয়ে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো জার্মানির রাজধানী বার্লিন সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। কোলন, মিউনিক, ফ্রাঙ্কফুর্ট ছাড়াও বার্লিনেই অনুষ্ঠিত হচ্ছে 3টি করে পূজা। দুই বাংলার বার্লিন সনাতনী পূজা ও সাংস্কৃতিক সংগঠন বার্লিন হিন্দু সোসাইটি ও ইগনাইট আয়োজিত দুর্গাপূজাগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই সর্বস্তরে দেবী মা দুর্গার ভক্ত ও পূজারীরা অংশ নেন মহা আনন্দে। করোনা সংকট কাটিয়ে পূজায় অংশ নিতে পেরে খুশি ভক্তরা।
মহাষষ্ঠী থেকেই ধর্মীয় নানা আচার আচরণের মধ্যে আছে শান্তি জল গ্রহণ, সন্ধি পূজা, আরতি, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করে জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশন। সুদূর ইউরোপের সুন্দর জার্মান থেকে জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমাদের এই নবগঠিত জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক। বিশ্ব মানব কল্যাণের জন্য দেবীর প্রার্থনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পুরো পূজা মণ্ডপ জুড়েই ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ।